হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের রাজীব ডায়েরি ফেসবুক পেজটা ফলো করে আসবেন। আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের রাজীব ডায়েরি ফেসবুক পেজ ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আমার থেকে 1 বছরের সিনিয়র মোহনা আপু, একই এলাকায় আর একই ক্যাম্পাসে অধ্যয়নের সময় আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালোই। তার আজকে গায়ে হলুদ। সন্ধ্যায় মোহনা আপুর হলুদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দিলাম। পথে এমন একটা দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। আরে এ তো মোহনা আপু, হলুদ শাড়ি পরে এই রাস্তা ধরে বেশ তাড়াতাড়ি করে হাঁটতেছে, কিন্তু তার তো হলুদ অনুষ্ঠানে থাকার কথা, এখানে কি করে? তার মানে মোহনা আপু বাসা থেকে পালিয়েছে। না, আমি বেঁচে থাকতে এমন হতে দিব না। দৌড়ে মোহনা আপুর সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই মোহনা আপু যেন প্রাণ ফিরে পেল। ও জিসান, তুই এসে গেছোস? আমাকে একটু হেল্প কর ভাই প্লিজ। বাসা থেকে পালিয়েছো আর তুমি বলছো আমাকে হেল্প করতে? তা কোনোদিন এই জিসান হতে দিবে না। এক্ষুনি চলো, তোমাকে বাসায় পৌঁছে দেব। মোহনা আপু ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। বেয়াদব, আমার মুখের উপর কথা বলিস? তোর চামড়া আমি কুত্তারে বিলাম। আমি কিছু বলতে যাব, তখনই পিছনে অনেক মানুষের ঢল দেখলাম। তারা মোহনা আপুকে খুঁজতে বের হয়েছে। মোহনা আপু আমার হাত ধরে দৌড়াতে লাগলো। আরে ছাড়ুন, কোথায় নিয়ে যান আমাকে? চুপচাপ আমার সাথে চল, তা না হলে আমি সবাইকে বলে দিব তুই আমাকে বাসা থেকে বের করে এনেছিস। মোহনা আপুর কথা শুনে আমার পুরো শরীর ঘেমে গেল। কি করব কিছুই বুঝতেছি না। শেষ পর্যন্ত মোহনা আপুর সাথে চললাম। জানি না কি হবে এর শেষ। প্রেমিকার বড় বোনকে নিয়ে পালানো। আমিও এমন একটা মুহূর্তের স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেটা মোহনা আপু নয়, সুমিকে নিয়ে। সুমি মোহনা আপুর ছোট বোন। সুমির সাথে আমার 1.5 বছরের রিলেশন। আমি তাকে নিয়েই স্বপ্ন দেখছিলাম, কিন্তু এখন সব গোলমাল হয়ে গেল। আমরা কোথায় যাব এখন? জানি না। মানে কি? তাহলে থাকবো কোথায় সারা রাত? আরে দূর, তার জন্যই তো তোকে এনেছি, যে থাকার জায়গার ব্যবস্থা করতে। কি বলেন এসব? আমি কোথা থেকে ম্যানেজ করব? না আপু, আমি বাসায় চলে যাই। হয়তো আম্মু টেনশন করতেছে। পায়ের ট্যাংরি ভেঙে ফেলবো বেশি কথা বললে। এই কোন মুসিবতের মধ্যে পড়লাম? আল্লাহ তুমি মাফ করো। মোবাইলটা বেজে উঠলো পকেটে। রাকিব ফোন করেছে। মোহনা আপুর কাছ থেকে একটু দূরে সরে ফোনটা রিসিভ করলাম। প্লিজ বন্ধু, আমাকে বাঁচা। মাঝপথে থামিয়ে দিয়ে রাকিব বলল, তুই বেটা আগে আমাকে বাঁচা। মোহনা বাবুকে নিয়ে পালিয়ে গেলি, এখন মোহনা বাবুর বাবা তোকে না পেয়ে আমাদেরকে খুঁজতেছে। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আরে তোদের কে বলেছে আমি মোহনা আপুকে নিয়ে পালিয়ে এসেছি? গ্রামের সবার মুখে মুখে একই কথা। তুই বিশ্বাস কর বন্ধু, তুই তো জানোস আমি সুমিকে পছন্দ করি, তাহলে কেন মোহনা আপুকে নিয়ে পালাবো? তোর যে চরিত্র, তোর উপরে কোনো বিশ্বাস নেই। রাখলাম, পারলে আমার জন্য দোয়া করিস আর ভাবিকে নিয়ে সুখে থাকিস। আমি এখন দৌড়ের উপর আছি। রাকিব ফোনটা কেটে দিল। রাকিবের পর রাসেল, সোহাগ, আশিক সবাই ফোন দিল, আর সবার মুখে একই কথা, সবাই বাসা থেকে পালিয়েছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি থেকে কি হয়ে গেল? এখন গ্রামে ঢুকবো কিভাবে? হায়রে কপাল। জানি না আমার পরাণ পাখি সুমি কি বলতেছে আমাকে। তাই কিছু না ভেবেই সুমিকে নক করলাম। ওই শয়তান, হারামি, শালা বদমাস কুত্তা, তুই এতদিন আমার সাথে রিলেশন করে আজকে আমার বন্ধু নিয়ে পালিয়েছিস, তাও আবার বিয়ের আগের রাতে। তোকে একবার সামনে পাই, আমি তোকে বজিতে আলু কাটার মতো কুচি কুচি করে জবাই করব। সুমির কথা শুনে আমি হতভম্ব হয়ে পড়েছি। এ মেয়ে আমাকে বাবু, জান, কলিজা ছাড়া কথাই বলে না, আর সে কিনা আজকে আমাকে গালি দিল। বিশ্বাস করো সুমি, আমার কোনো দোষ নেই, আমি কিছুই জানি না। তোরে একবার বিশ্বাস করে 7 কলের পানি খেয়েছি, এবার বিশ্বাস করে কি নরকের পানি পান করাবি? আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। যা, দৌড়ে গিয়ে মর। সুমি ফোনটা কেটে দিল। তারপর অনেকবার নক দিয়েছি, বারবার ওয়েটিং বলে বুঝলাম আমি সুমির ব্লক লিস্টে পড়েছি। তৎক্ষণাৎ আম্মুর ফোন। হ্যালো আম্মু। খবরদার ওই মুখে আর আমাকে মা বলে ডাকবি না। ছি জিসান, কেমনে পারলি এমন কাজটা করতে? মোহনার বাবা এসে আমাকে অপমান করে গেছে। আজ থেকে আমার কোনো ছেলে নেই, যা। আম্মুও ফোনটা কেটে দিল। নিরুপায় হয়ে মোহনা আপুর কাছে গেলাম। আমার মুখে কোনো কথা নেই, থাকবে কেমনে? ঘর বাড়ি সবই হারালাম, এখন কোথায় থাকবো? একবার যদি মোহনা আপুর বাবার সামনে পড়ি তাহলে আমাকে সরাসরি গুলি করে দিবে। তিনি সাবেক আর্মি অফিসার। আমাকে চুপ থাকতে দেখে মোহনা আপু বলতে লাগলো, শুধু একটা রাতের জন্য থাকার ব্যবস্থা কর, সকালে আমি চলে যাব। আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছি, সে শহর থেকে আসতেছে, সকালে আমাকে নিয়ে চলে যাবে। শুধু একটা রাতের ব্যবস্থা কর। বুঝলাম।
একটা রাতের পর আপনি চলে যাবেন, তারপর আমি কই যাবো? কেন বাসায়? গ্রামের সবাই বলে আমি তোমাকে নিয়ে পালিয়েছি। তোমার বাবা আমার আম্মুকে হুমকি দিয়েছে, আম্মু আর আমার বাসায় জায়গা দিবে না। রাকিব, রাসেল, সোহাগ, আশিক সবাই বাড়ি থেকে পালিয়েছে। ওরা পালিয়েছে কেন? তোমার বাবা আমাদেরকে না পেয়ে ওদেরকে খুঁজতেছে। সরি রে, একটু কষ্ট করা আমার জন্য। তারপর আমি আব্বুকে ফোন করে জানিয়ে দেব যে তোর কোনো দোষ নেই, আমি তোকে বাধ্য করে নিয়ে গেছি। আমি জানি না কিছু। তোমার বাবা সাবেক আর্মি অফিসার, গ্রামের সবাই তার ভয়ে কাবু হয়ে যায়। আজকে সেই বাঘের মুখে আমি পা ফেলেছি, জানি না শেষ পরিণতি কি হবে। এখন কি এমন রাস্তায় রাস্তায় থাকবো? একটা কিছু কর। কি করব? আজকে রাতে এমন করেই থাকেন, কালকে তো চলেই যাবেন। একটা থাপ্পড় দেবো বেশি কথা বললে। আমি কি করব? আমার চেনা জানা কেউই নেই এই গ্রামে। নিজের গ্রাম হলে একটা কথা ছিল, এখন কি করি? দেখ রে, তুই না ভাই আমার। আমার একটা ফ্রেন্ড আছে, নাম একটু দূরেই তাদের বাসা। এক ভাই আর এক বোন, মা নেই, বাবা থাকে তাদের সাথে। তাদের বাবা কিছু বলবে না? আঙ্কেলের এত কিছু নিয়ে ভাবার বয়স নেই। আমরা বলবো মর্তুজোর ফ্রেন্ড। এখন চলেন। এই শোন না, বাবা যদি জানতে পারে আমরা সে বাসায়, তাহলে আমার কি হবে? সে কথা পরে ভাবেন, আগে বলেন আমার কি হবে? আপনি তার আদরের মেয়ে, আপনাকে বড় জোরে 2টা থাপ্পড় মারবে, আর আমাকে তো সরাসরি ব্রাশ ফায়ার করবে। ভয় লাগতেছে রে। তাহলে এখানেই থাকেন। না না, তোর বন্ধুর বাসায় চল। মোহনা আপুকে নিয়ে মর্তুজাতের বাসায় রওনা হলাম। পথে দেখি সুমি, অনেকবার ফোন করেছি। সুমি আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, নিজেই এক গাল বলে আমাকে কেটে দিল। সুমির কথাগুলো ছিল এরকম: নিমক হারাম, তুই আমাকে ধোকা দিয়েছিস, আমার সাথে অভিনয় করেছিস, আমার সাথে রিলেশন করে আমার বড় বোনকে নিয়ে পালিয়ে গেছিস, তোকে কোনো দিন ক্ষমা করব না। আমি যে সুমির সাথে রিলেশন করি সেটা কিন্তু মোহনা আপু জানে না। কি রে, তোরে এত ফোন দেয় কে? আর কে? গার্লফ্রেন্ড জেনে গেছে যে আমি তোমাকে নিয়ে পালিয়েছি, এখন আর কি পেশাল চলছে। একটু কষ্ট কর ভাই, সবই ঠিক হয়ে যাবে। আর তুই তো আমাকে নিয়ে পালিয়ে আসিসনি, আমি নিজেই তোকে নিয়ে এসেছি। সেটা কি জনগণ বুঝবেই? আর কত দূর? এই তো আরেকটু। আর পারছি না হাঁটতে। তাহলে পালালেন কিভাবে? জানি না। মর্তুজাদের বাসায় চলে আসলাম। রাত তখন 10টা 13 বাজে। দরজা নক করে একটা সংকেত দিলাম। মর্তুজা এসে দরজা খুলল। আরে জিসান, তুই? মোহনা আপু তোর সাথে? একটু বাইরে আয়, তোর সাথে একটু কথা আছে। মর্তুজাকে সব কিছু বুঝিয়ে বলার পর, এত সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। প্লিজ বন্ধু, আজকে রাতের জন্য থাকার ব্যবস্থাটা কর, না হলে আমরা শেষ। আরে এত ভয় পাস কেন? আমি আসি না, দাঁড়া বাবাকে বলে নেই। তোর বাবা কিছু বলবে না তো? আরে না, তারপরেও বলে রাখা ভালো। ধন্যবাদ বন্ধু। মোহনা আপুকে মর্তুজার বোনের রুমে দিয়ে আসলাম। এখন আমাকে নিয়ে চিন্তায় পড়ে আছি। কি হবে আমার? গ্রামে যাব কিভাবে? আম্মু আব্বুকে কি বলবো? এ সকল কিছু নিয়ে ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেল। চোখের কোণে ঘুমের দেখা সাক্ষাৎ নেই। অনেক সাধনার পর ঘুম আসলো। সকাল না হতেই মোহনা আপুর ডাকাডাকি। জিসান, ওই জিসান, কি রে ওঠ, স্টেশন যাবি না? আমাকে এগিয়ে দিতে। এত তাড়াতাড়ি কেন? আরে কম দূরে না স্টেশন, যদি সকালে কেউ দেখে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে, তাই এখনই যাওয়া লাগবে। চোখে ঘুম এখনো টলমল করছে। তারপরও উঠে স্টেশনের দিকে রওনা হলাম। পথে যে কতবার উষ্টা খেয়ে পড়েছি তার কোনো হিসেব নেই। মোহনা আপু আমার এই অবস্থা দেখে বেশ মজা করে হাসতেছে। আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন সময় 6:20 হবে। বসে আছে একটা বেঞ্চে। আমার চোখে ঘুম এখনও কাটেনি। আমি আনমনে ঘুমাতে ব্যস্ত। বারবার মোহনা আপুর ডাকে ঘুমটায় ব্যাঘাত ঘটছে। এই জিসান, তুই ঘুমাস কেন? রাতে ঘুম হয়নি ভালোভাবে। কি হয়েছে তোমার? আরে আমার ভয় লাগছে, আব্বুর লোকজন যদি এসে পড়ে। আরে আসবে না। মোহনা আপু চুপ করে রইল। এর মধ্যে আমি একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি 7:05 বেজে গেছে। পাশে মোহনা আপুকে না দেখতে পেয়ে ভয় পেয়ে গেলাম। আমাকে না বলে চলে গেল, নাকি মোহনা আপুর বাবা এসে নিয়ে গেল? আরে মোহনা আপুর আব্বু আসলে তো আমি এখানে থাকতে পারতাম না, আমাকে জেলে পাঠাতো। মোহনা আপুর মোবাইলে অনেকবার নক করেছি, রিং হয়, কোনো উত্তর আসে না। আমি ভাবলাম বয়ফ্রেন্ডের সাথে, তাই আমার ফোন উঠাতে পারছে না। স্টেশনে আস্তে আস্তে মানুষ আসা শুরু করছে। সবাইকে জিজ্ঞেস করলাম, ভাই ট্রেন কি আসছিল? সবাই উত্তর না দিল। আমি ভয় পেয়ে গেলাম। ট্রেন না আসলে মোহনা আপু কোথায় যাবে? সে তো ট্রেনেই থাকার কথা। মোবাইলের রিংটোনের আওয়াজ পেলাম। সুমি ফোন দিয়েছে। ওই বদমাইশ বেঈমান, আমার বুবুর সাথে কথা বলবো, মোবাইল দে বুবুর কাছে। আর বুবুর মোবাইল ফোন বন্ধ কেন?
আরে তোমার বুবুকে খুঁজে পাচ্ছি না, আমার সাথে স্টেশনে আসছিল, এখন আর পাইতেছি না। স্টেশনে কি করিস? তোমার বোনের বয়ফ্রেন্ড আসার কথা, কিন্তু ট্রেনই এখনো আসেনি। বুবুর বয়ফ্রেন্ড তুই না? আরে কি আবল তাবল বলছো, আমি হতে যাব কেন? আমি তো তোমাকে ভালোবাসি। তাইলে পালালি কেন বুবুকে নিয়ে? আমি পালাইনি, তোমার বুবু আমাকে নিয়ে এসেছে তাকে হেল্প করার জন্য। বুবুর বয়ফ্রেন্ডের নাম কি? নামটা তো বলেনি। তুই আবার মিথ্যা কথা বলছিস। তুই বুবুকে পটিয়ে বাসা থেকে পালিয়ে নিয়ে গেছস। আমি সব কিছু শুনেছি, গ্রামের সবাই দেখেছে। আর এখন আমার সাথে কথা বলার জন্য নতুন নাটক তৈরি করছিস। 10 মিনিটের মধ্যে যদি বুবুর সাথে কথা না বলতে পারি, তাহলে আমি বাবাকে বলে দিব তোরা স্টেশনে আছিস। সুমি ফোনটা রেখে দিল। এখন আমি পড়েছি মাইন্ডটার চিপায়। মোহনা আপু ফোন ধরছে না, আমি একা এখন কোথায় যাব? রাকিব, রাসেল, সোহাগ এবং আশিককে ফোন দিয়ে স্টেশনে আসতে বললাম। ওরা সবাই একসাথে আসলো। কিরে, কি হয়েছে তোর? কথা রাখ, আগে মোহনা আপুকে খোঁজ কর। কি হয়েছে তার? আরে আমার সাথে ছিল, এখন আর দেখতেছি না। বাহ, পাশ থেকে বউ হারিয়ে যায় আর তুমি বলতেই পারো না কিসের বয়ফ্রেন্ড হয়েছে তুমি। আরে এইসব কথা পরে বলবো, আগে খোঁজ কর। এরপর সবাই মিলে মোহনা আপুকে খুঁজতে লাগলাম। কোথায় যেতে পারে মেয়েটা? এই ভেজাল আর ভাল লাগে না। অনেকক্ষণ খোঁজার পর পেলাম তাকে এক কোণে বসে বসে কাঁদছে। দৌড়ে গেলাম তার কাছে। কি হয়েছে, কাঁদেন কেন? কোনো কথা বলছেন না কেন? রাকিবকে ফোন করে বললাম, মোহনা আপুকে খুঁজে পেয়েছি, তুই সবাইকে নিয়ে আয়। আমি মোহনা আপুর পাশে বসে রইলাম, কোনো কথা বলছি না। আর মোহনা আপু কেঁদেই চলেছে। সবাই চলে আসলো। মোহনা আপুর কান্না দেখে সবাই হুলস্থুল করে কান্না করার কারণ জানতে চাইল। আমি রাকিবকে থামিয়ে দিয়ে মোহনা আপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? ও আর আসবে না। কে আসবে না? রিজবি। আমরা একজনের মুখের দিকে অন্য একজন তাকালাম। রিজবিটা কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তাহলে জিসান তুই কি? আমরা তো জানি তুই মোহন আপুর বয়ফ্রেন্ড। রাকিবের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল মোহন আপু। ওই ফাজিল, জিসান আমার বয়ফ্রেন্ড হতে যাবে কোন দুঃখে? ও তো জাস্ট হেল্প করতেছে। রাকিব গালে হাত দিয়ে আমার দিকে তাকালো। তো কি সব বলবো? তো কি বললো আপনার বয়ফ্রেন্ড? রিলেশন কত দিনে? 3 মাস। আমরা সবাই অবাক হয়ে গেল মোহন আপুর কথা শুনে। মাত্র 3 মাসের রিলেশনে আপনি বাসা থেকে বের হয়েছেন, আর আমার যে সুমির সাথে 1.5 বছরের রিলেশন, তারপরও তো একটা কিস করতে পারলাম না। মোহন আপু আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুই সুমির সাথে রিলেশন করিস আর আমাকে জানাসনি? পরিস্থিতি ছিল না বলার। এখন বলেন কোথায় যাবেন? জানি না। জানি না মানে কি? আগেই বলেছি যে আর একটু ভেবে বাসা থেকে পালান। তখন কি হলো? আমার গালে একটা চর বসিয়ে বললেন আমাকে জ্ঞান দেওয়া লাগবে না। এবার আপনিও মরেছেন, সাথে আমাকেও মারছেন। মোহনাপুর চোখে পানি টলমল করছে, মুখে কোনো কথা নেই। অতিরিক্ত আবেগের ফল দেখুন এখন। সেই দিন বিয়েটা হলে কত ভালো হতো, আমরা ভালো মন্দ খেতে পারতাম। আর ছেলেটাও নাকি সরকারি কর্মকর্তা ছিল। তাকে রেখে পালিয়ে আসলেন কোথাকার কোন রিজবির সাথে, সাথে আমার বন্ধুটাকেও ফাঁসালেন। রাখতো এসব কথা। এখন কোথায় যাব, কই থাকবো, তার একটা সাজেশন দে। এর মধ্যে খবর পেলাম মোহনাপুর বাবা তার গ্যাং নিয়ে স্টেশনে আসতেছে। এই কথা শুনে সবাই চমকে উঠলাম। ধরতে পারলে সবগুলোকে জবাই করবে। এখন কি হবে? চল মর্তুজাদের বাসায় যাই। কালকে সারা রাত তো সেই বাসায় ছিলাম। তাতে কি হয়েছে? এক রাতের জন্য বলেছিলাম ওদের বাসায় থাকবো। আর এখন যদি যাই, আঙ্কেল কি বলবে? আরে যা বলে বলুক, আমাদের বাঁচতে হবে তো। তাহলে আর দেরি করিস না, চল, শত্রু দল এখনই এসে পড়বে। এরপর আমরা সবাই মিলে মর্তুজাদের বাসায় গেলাম। মর্তুজাকে সব বুঝিয়ে বললাম। আর আমার বাবা তার ব্যবসায়ী কাজে 1 সপ্তাহের জন্য শহরে গেছে। তোরা চাইলে আমার এখানেই থাকতে পারোস। মর্তুজার কথা শুনে রাকিব, রাসেল, সোহাগ, আশিক আগেই বাসায় ঢুকে পড়লো। জিসান, থাকতে বলছি তোকে, আর মোহন আপুকেও। তাহলে ওরা বাসায় ঢুকলো কেন? ভিতরে আয়। রাকিব, রাসেল, শাকিল, আশিক আমার রুমের ভিতরে বসে আছে। ওই তোদের এখানে? এখানে কি মানে? তুই জানোস না কি হয়েছে? না, জানি না। এখানে শুধু জিসান থাকতে পারবে। কেন, জিসান মেয়ে নিয়ে পালিয়ে এসেছে বলে? দেখ, জিসান এখন বিপদের ভিতর আছে, তাই ও এখানেই থাকবে। আর তোদের তো কোনো বিপদ নেই, তোরা এখানে কি করবি? মর্তুজার কথা শুনে সবাই একগাল হেসে নিল। কিরে, এমন করে হাসছিস কেন? জিসানের থেকে বড় বিপদে আছি আমরা। মোহনাপুর বাবা যে জিসানকে না পেয়ে আমাদেরকে খুঁজছে, সে খবর কি আছে তোমার? আর আমরা যদি ধরা খাই তাহলে কেউই বাঁচতে পারবো না। মোহনাপুর বাবা সাবেক আর্মি অফিসার, গুলি করতে একটু দ্বিধা করবে না। মর্তুজা থাক না ওরা কিছুদিন, তারপর দেখি কি করা যায়। আমি জানি না, আমার একটা বোন আছে,
আব্বু যদি জানতে পারে তোদেরকে নিয়ে বাসায় আড্ডা দিচ্ছি তাহলে কি করে জানি না। ওই চিন্তা করিস না, আমরা জিসানের মতো না যে অন্যের বউ নিয়ে পালিয়ে যাব। আমাদের চরিত্র এতটা খারাপ না। আশিকের কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। তারপরও কিচ্ছু বলতে পারলাম না, কারণ ওদের হাতে আমি আটকা। মাথাটা ঠান্ডা রেখে মোহনা আপুর রুমে গেলাম। সে জানালার দিকে মুখ করে তাকিয়ে আছে, চোখে পানি, কাদারি কথা। তার একটা ভুলের জন্য লাইফটাই শেষ। মা বাবা থেকেও এখন নেই। কত সুন্দর একটা সংসার বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই সোনালি সংসার ছেড়ে এখানে কোনো এক ফালতু ছেলের সাথে। মোহনা আপু আমাদেরকে তাকিয়ে চোখের পানি মুছে নিল। জিসান কিছু বলবি? আমি বড় করে একটা নিঃশ্বাস নিলাম। কি বলবো আর আপনাকে? আপনার লাইফটাও ধ্বংস করে এখন আমার লাইফটাও 12টাও বাজালেন। আম্মু কথা বলে না, আর আব্বুর ভয়ে আব্বুর নাম্বারে ব্লক লিস্টে রাখছি। মিস্টার একটা গার্লফ্রেন্ড ছিল, সেটাও আপনার জন্য চলে গেছে। কথাগুলো বেশ উচ্চ স্বরে বললাম, তাই আমার কথা শুনে সবাই চলে আসলো। মোহনা আপু মাথা নিচু করে বসে আছে। কঠিন অপরাধী সে, আমাদের সবার জীবন তিনি নষ্ট করেছে। কোন একটা রিজবি না মিসবি তার সাথে 3 মাস রিলেশন করে বাড়ি থেকে পালিয়ে এসেছেন, এখন আমরাও বাড়ি ছাড়া। সত্যি মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, টাউট বাটপার চিনতে পারে না। মোহনা আপুর চোখ দিয়ে অনায়াসে পানি ঝরতে লাগলো। মেয়ে মানুষ কেবল পারে কান্না করতে। তোরা কি থামবি? বোনটা এমনিতে টেনশনের ভিতর আছে, আবার তোরা বাজে কথা বলতেছিস। ওরে আল্লাহ রে, মায়া লেগে গেছে রে। ওই বেটা, আপুর চেয়ে বড় টেনশনে আমরা আছি। বাড়ি ঘর নাই, পেটে ভাত জুটে না। আমি বুঝলাম ওরা যা শুরু করেছে এতে সিরিয়াস কিছু হয়ে যেতে পারে। আমরা 5 জন আর মোহনা আপু একলা। সে কোথায় যাবে? সবাইকে রুমের ভিতরে নিয়ে আসলাম। ওই বেটা, তোরা কি শুরু করছিস? যা বাইরে থেকে ঘুরে আয়, মাথা ঠান্ডা কর। আমরা একা যাব কেন? তোর কি হয়েছে? তুইও চল। আরে তোরা মোহনা আপুর অবস্থাটা একটু দেখ, যদি কিছু করে ফেলে। কি করবে? মেয়েরা আবেগ কন্ট্রোল করতে পারে না, তাই সে যে কোনো মুহূর্তে হাত কেটে ফেলতে পারে, এমনকি হত্যাকাণ্ড। সবাই একসাথে বলে উঠলো, আমরা জানি না, তোর জিনিস তুই সামলা, আমরা এসবের ভিতর নেই। ওরা সবাই চলে গেল। আমি চলে গেলাম মোহনাপুর রুমে। কেঁদেই চলেছে মেয়েটা। আমি একটু দূরে দূরে বসলাম। হিসেবে বড় বোন, কিছু বলতেও পারি না। এখন এসেছিস কেন আমার কাছে? সবাই তো অপমান করলি এতক্ষণ। সরি, আর হবে না। তুমি সবার মনের অবস্থাটা একটু বুঝো। সবাই ঘর ছাড়া, ভালোভাবে খেতেও পারে না, তাই আজে বাজে কথা বলছে। আমার কথা শুনে মোহনা আপু কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর উঠে চলে যেতে লাগলো। কোথায় যান? জাহান্নামের চৌরাস্তায়। আমি আর কিছু না ভেবে পিছু নিলাম। খবরদার জিসান, খুব খারাপ হবে আমার পেছন পেছন আসলে। কার কথা কে শুনে? এরপর মোহনা আপু পুকুরের ঘাটলায় গিয়ে বসলো। এই পুকুরে জাম দিয়ে মরতে পারবে না। হ্যাঁ, এক তো হলো পানি কম, বড় কথা আপনি সাঁতার জানেন। তোকে তো আমি আজই মেরে ফেলবো। ওই দাঁড়া। আপু তাড়া করতে লাগলো আমাকে। আমি দাঁড়িয়ে রইলাম। আমার কাছে এসে কানটা মুড়ে ধরলো। বড্ড বেড়ে গেছো, শুন আজকে দেখ তোর কি অবস্থা করি। ছাড়ো, ব্যথা লাগছে তো। না, ছাড়বো না। কিছুক্ষণ যা ঘটলো তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। মোহনা আপু কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হতে চলেছে কিছুই বুঝতে পারছি না। তার মানে কি মোহনা আপু আমাকে পছন্দ করে ফেলেছে? কিন্তু সে তো জানে সুমির সাথে আমার 1.5 বছরের রিলেশন, তারপরও এই কাজটা কিভাবে করতে পারল? হায়, আমি সুমিকে কি জবাব দিব? সুমি এমনিতেই আমার উপর রাগ। এখন তো সবটাই গেছে। মোহনা আপু আমাকে ছেড়ে নিজের রুমে চলে গেল। আমি তখনও দাঁড়িয়ে আছি। মুগ্ধতার ঘোর কাটে না। রাকিব এটাকে বাস্তবে ফিরলাম। কিরে, কি হয়েছে? কই কিছু না তো। আমি কিন্তু দূর থেকে সব দেখেছি। রাকিবের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমাকে সত্যি করে একটা কথা বলবি? কি কথা? তুই কি সুমিকে ভালোবাসিস না? তোর হঠাৎ এই প্রশ্ন? না, মোহন বাবু তোকে জড়িয়ে ধরলো দেখে বললাম। আর বন্ধু প্লিজ এই কথা আর কাউকে বলিস না। আচ্ছা, আর একটা হেল্প করতে পারবি? কি? না থাক, মাথায় কিছুই কাজ করছে না। মোহন আপু কিভাবে এমন করতে পারলো কিছুই ভাল লাগে না। কি আর করবি? গান শোন, আমি ফাইসা গেছি, ও আমি ফাইসা গেছি, মানকার চিপায়। দূর বেটা, রাখতো তোরা ফাইজলামি। এখন বল খাটাসগুলা কই? বাসায়। চল। সকাল হতে পেটে কিছুই জোটেনি। সবাই একসাথে বসে আছি। আশিকের মাথা আবার গরম হয়ে গেল। সে মোহন আপুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রান্না করতে পারেন নাকি আমাদেরকে রান্না করে খাওয়াতে হবে? মোহন আপু আশিকের রাগ দেখে ভয়ে পেয়ে গেল। নিচু স্বরে বলতে লাগলো, ডিম ভাজি করতে পারি। আর কিছু পারেন না? আলু ভর্তা বানাতে পারি। এই কথাটা মোহন আপু বলতে চায়নি, তারপরও মুখ ফসকে বের হয়ে গেল। আশিক কথা শুনে এসে একটা ঝাড়ি মারলো। আমরা সবাই চমকে উঠলাম। আমরা সবাই তাকিয়ে আছি মোহন আপুর দিকে, কারণ তিনি যে রাগেই জানি না আশিকের আজ কি হয়, কিন্তু তার মুখে কোনো একটা শব্দ নেই। আশিক আবার বলতে শুরু করলো, সারাদিন শুধু সিরিয়াল নিয়ে পড়ে থাকলে হবে? রান্না শিখবেন কেমনে তাইলে? মোহনা আপুর চোখ দিয়ে অমনেই পানি পড়তে লাগলো। তুই সব সময় আমাকে ইনসাল্ট করে কথা বলিস। আমি কি করছি তোকে? না, আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমরা বসে বসে দুজনের অবস্থা দেখছি। এখন অবস্থা বেগতিপূর্ণ, তাই আশিককে বাইরে নিয়ে গেলাম। ওই কি শুরু করলি তুই? মেজাজটা গরম হয়ে গেছে, এখন রান্না করবে কে?
কি আর করবি, আমরা সবাই মিলে করতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। যায় না কিছু। সবাই মিলে রান্না করতে ব্যস্ত হয়ে গেলাম। বেশ ভালোই লাগলো এভাবে রান্না করতে। খাওয়া দাওয়া শেষে সবাই সবার ঘরে বিশ্রাম নিতে গেল। আমিও তার ব্যতিক্রম না। নিজের রুমে দরজায় কে যেন নক করলো। দরজায় মোহনা আপু। কি হয়েছে? তারপর মোহনা আপু যে কথা বলল তা শোনার জন্য মানসিকভাবে আমি একেবারে প্রস্তুত ছিলাম না। সুমির বিয়ে ঠিক হয়ে গেছে। আমার পায়ের নিচে মাটি সরে গেল। যার সাথে 3 বছরের রিলেশন তার বিয়ে হয়ে যাচ্ছে, মানে কি সুমি বাধা দিল না? না, বরং সে আরো হাসি মুখে বিয়ে করতেছে। আব্বু রাগ করে আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে বিয়ে ঠিক করেছে। তোমার মোবাইলটা দাও, আমি সুমির সাথে কথা বলে নেই। সুমির মোবাইলে কল করলাম। হ্যাঁ বুবু বল। বুবু রাখো, আমি জিসান। ওই শয়তান, তুই কেন ফোন করেছিস আমাকে? বুবুকে নিয়ে পালিয়ে গেলি, এখন বাবা সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দিতেছে। তুমি মানা করনি? কেন মানা করব? কার জন্য করব? যে আমার সাথে বেইমানি করেছে তার জন্য। প্লিজ সুমি, আমি কি করব? তোমার বোন আমাকে নিয়ে এসেছে। তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি তাহলে আর এরকম করতি না। আমি তো ছিলাম টাইম পাস। 1.5 বছরের রিলেশনে একবারও জড়িয়ে ধরনি, কিন্তু বউয়ের সাথে 1 সপ্তাহের রিলেশনে তাকে জড়িয়ে ধরলে। এই কথা তোমাকে কে বললো? কে আর? রাকিব ভাই বলেছে। ফোনটা কেটে দিল সুমি। সেও এখন মনে মনে বিরহের আগুনে পড়ছে। চাইলেই 1.5 বছর রিলেশন ভুলে যাওয়া যায় না। আমি জানি সুমির রাগ করে বিয়েতে রাজি হয়ে গেছে। আমিও সুমিকে অনেক বুঝিয়েছি, কিন্তু কাজ হয়নি। সে তার সিদ্ধান্ত থেকে অনড়। আমি আর কিছু বললাম না। জড়িয়ে ধরার ঘটনার পর আমি আর তার সাথে তেমন কথা বলি না। আমি চলে গেলাম রাকিবের কাছে। ওই শালা প্যাঁচ লাগাইছি। রাকিবের রুমে যাওয়ার পর যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। মোহনা আপুর বাবা তার লোকজন নিয়ে বাসার ভিতরে ঢুকছে। মোহনা আপুর বাবা জানলো কিভাবে আমরা এখানে? আজকে কারো রক্ষা নেই। দৌড়ে মোহনা আপুর রুমে গেলাম। কি রে, কি হয়েছে তোর? দৌড়াচ্ছিস কেন? বাবা বায়াব। কি বাবা বাবা করতেছিস? আরে দূর, তোমার বাবা আসতেছে, অলরেডি বাসায় ঢুকে পড়েছে। হায় হায়, এখন আমি কি করব? আজকে তো সব শেষ। রাকিব রাসেল কই? ওরা ঘুমায়। তাড়াতাড়ি ওঠা ওদেরকে, বল ওদের জম এসে গেছে। রাকিব রাসেলকে তাড়াতাড়ি করে উঠালাম। কিরে কি হয়েছে? এমন করতেছিস কেন? মোহনা আপুর বাবা এসে গেছে। আমার কথা শুনে বাকিরাও চমকে উঠে গেল। বাসার ভিতর ঢুকে গেছে। একটু পর আমাদের সামনে এসে হাজির হবে। এই সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হও, আজকে কারো রক্ষা নাই। দরজায় কড়াভাবে দমকানোর আওয়াজ পেলাম। উঠে দরজা খুললাম। এতক্ষণে রাকিব, রাসেল, সোহাগ, আশিক সবাই এক সিরিয়ালে দাঁড়িয়ে রইল। দরজা খোলা মাত্রই মোহনা আপুর বাবা আফজাল খান রুমে ঢুকে পড়লো। তার পিছনে অনেক মানুষ। ওই তাহলে সব শয়তান এক জায়গায়? আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। খালিদ, ওদেরকে গাড়িতে ওঠা। এদিক সেদিক হলেই সরাসরি গুলি করে দিবি। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর মোহনা আপুকে নিয়ে আফজাল খান গাড়িতে উঠলো। ড্রাইভার চলো। আমরা কিছুই বলতে পারিনি। সবার মুখে হতাশার ছাপ। ভাগ্য ভালো হলে বাঁচতেও পারি, ভাগ্য খারাপ হলে মরতেও পারি। মোহনা আপুদের বাসায় চলে আসলাম। সেখানে অনেক মানুষের সমাগম মোহনা আপু আর আমাদেরকে দেখার জন্য। সবচেয়ে ভয় তখনই লাগলো যখন দেখলাম আব্বু সেখানে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আব্বুর সাথে আর আফজাল খানের অনেক ভালো সম্পর্ক, একজন আরেকজনের পরিপূরক। আব্বুর মেজাজ 500+, ভারে না যেন আমাকে খেয়ে ফেলে। তোর ছেলেকে এবার তুই বিচার কর। আব্বু পটাপট এসে আমার গালে 3টা চড় বসিয়ে দিল। ফাজিল পোলা, তোকে এই শিক্ষা দিয়েছি, নিজের মান সম্মান সবই গেল, তোকে আমি মেরেই ফেলবো। আব্বু কথাগুলো বলছে আর কাঁদছে। আর সত্যি কথা, আব্বু আমাকে কোনোদিন এমন করে মারেনি, যা একটু রাগারাগি, তাও আবার কিছুক্ষণ পর আমার কাছে এসে কেঁদে দিত। এই প্রথম আব্বু আমাকে মারতেছে। আঙ্কেল, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। আমার ফ্রেন্ড সবার চোখে পানি। চুপ, সব কয়টা হারামি, সবাই দোষ করেছিস, ওদের সব কয়টাকে এক এক মারবো। কত বড় সাহস, খান বাড়ির এ নিয়ে পালিয়ে যাস? মন মারা মারবো যে সবাই বুঝবে খান বাড়ির এ নিয়ে পানুর নীতি হতে পারে। লাঠি নিয়ে আমার বন্ধুদের দিকে এগোতে লাগলো। খবরদার আঙ্কেল, ওদের গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি করবি তুই? যেই হাতে ওদেরকে মারবেন সেই হাত আমি ভেঙে ফেলবো। কথাটি শুনে আফজাল খান হাতের লাঠি দিয়ে আমার পিঠে 2টা বসিয়ে দিল। আব্বু যেন এখানে মরে যাবে। আফজাল খান তৃতীয়বার আঘাত করবে, তখনই সুযোগ্য 2 কন্যা আমার পাশে এসে দাঁড়ালো। খবরদার বাবা, জিসানের গায়ে আর একটাও টাচও করবা না। করে যা, আজকে আমি এই ফেলবো ওকে। এবার কিন্তু খুব খারাপ হবে বলছি। তোকে সরতে বলছি সুমি। বাবা, জিসান কিন্তু এখন মোহনাপুর পর খানবাড়ির বড় জামাই, তার সাথে এমন ব্যবহার করলে তোমারই ক্ষতি হবে। সুমির কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সুমির সাথে আমার 1.5 বছরের রিলেশন, আর সে কিনা আজ আমাকে তার বোনের বর বানিয়ে ফেলেছে। মোহনা আপুও তাকিয়ে আছে সুমির দিকে। আফজাল খান তার রাগ কন্ট্রোল করতে না পেরে মোহনা আপুর গালে ঠাস করে একটা চড় মেরে দিল। অঝরায় মোহনা আপু চোখের পানি ছেড়ে দিল। চড়টা যেন আমার কলিজায় লাগলো।
আবার একটা চড় দিতে যাবে, তখনই আমি তার হাতটা ধরে নিলাম। ওই বেয়াদব, তুই আমার হাত ধরলি কোন সাহসে? এবার আফজাল খানের মাথা পুরোপুরি গরম হয়ে গেল, ভেতর থেকে বন্দুক নিয়ে আসলো। আমি তোকে আজ মেরেই ফেলবো। আমার সামনে দুজনে দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। জিসানকে মারতে হলে আগে আমাদেরকে মারো। আমি জিসানকে ভালোবাসি, যদি মারতে হয় আমাদের দুজনকে একসাথে মারো। আমিও জিসানকে ভালোবাসি, জিসান মরলে আমিও মরে যাব। আমার সামনে দুজনে দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। বাবা, জিসানের সাথে আমার 13 বছরের রিলেশন, আমি জিসানকে ছাড়া বাঁচবো না। ওকে যদি জিসান ভালোবাসতো তাহলে মোহনাকে নিয়ে পালালো কেন? কে বলেছে আমাকে নিয়ে জিসান পালিয়েছে? আমি সবার মুখে মুখে শুনেছি। তাহলে শোনাও আসল কথাটা। তোর কোনো কথাই আমি শুনবো না। মোহনা তারপরও বলতে লাগলো, আমি রিজবি নামে একজনকে ভালোবাসতাম। বিয়ের দিন রাতে সে আমাকে ফুসলে বাড়ি থেকে বের করে নেয়, তারপর আমাকে স্টেশনে অপেক্ষা করতে বলে। তার কথা মতো আমি স্টেশনে গেলাম, কিন্তু তার কোনো দেখা নেই দেখে রিজবিকে কল করি। সে আমাকে বলে তার বাবা মার বিরুদ্ধে যেতে পারবে না, তাই আমাকে নিয়ে পালাতে পারবে না, আমাকে বাসায় ফিরে আসতে বলে। আমি কোন মুখে বাসায় আসবো? আমি কোনো উপায় না পেয়ে স্টেশনের এক কোণে বসে বসে কাঁদতে লাগলাম। তখন জিসানের সাথে দেখা। জিসান আমার থাকার ব্যবস্থা করে। জিসান, সরি, আমার জন্য তোকে এমন অপমান সহ্য করতে হলো, আমাকে মাফ করে দে। আমি খুব খারাপ, আমার সাথে তোর মতো ভালো মানুষের মানায় না, তুই সুমিকে বিয়ে করে নে। পরিস্থিতি এখন থমথমে। আফজাল খানের হাতে বন্দুক। আফজাল খান হাতের বন্দুক ফেলে দিয়ে বসে পড়ল। আব্বু আমার হাতটা ধরে, আফজাল, আমার ছেলেকে আমি বাসায় নিয়ে যাই। আব্বু আমাকে বাসায় নিয়ে আসলো। আমার জন্য আব্বু অনেক অপমান সহ্য করলো। বাড়িতে কারো মুখে কোনো কথা নেই। আমি নিজের রুমে চলে আসলাম। আমার সাথে রাকিব, রাসেল, আশিক, সোহাগ সবাই আছে। আম্মু ওদেরকে যেতে দেয়নি। 3-4 দিন কাটলো এভাবেই। একদিন আফজাল খান সুমিকে নিয়ে আমাদের বাসায় হাজির হলো। আমার আব্বুকে বলতে লাগলো, বন্ধু, আমি না বুঝে তোকে অনেক বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিস। দেখ, একজন মেয়ের উপর তার বাবার কি টান থাকে তা আমি বুঝি। তুই যা করেছিস ভুল করিসনি। বাবা হিসেবে তোর এটা কর্তব্য, তার জন্য ক্ষমা চাইতে হবে না। তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর সাথে একটা কথা ছিল। বল। আমি চাই আমার মেয়ে দায়িত্ব তুই নে, তোর ছেলেটার বউ করে নে। এই কথাটা আমি শুনতেও চেয়েছি। আমি প্রথমে আনন্দ উপভোগ করলাম, কিন্তু তারপর কেমন জানি মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে না। বুকের মাঝে একটা নামের প্রতিধ্বনি হচ্ছে, মোহনা। বারবার মনে পড়তে লাগলো মোহনা আপুর সাথে কাটানো মুহূর্তগুলো। তাহলে কি আমিও মোহনা আপুকে ভালোবেসে ফেলেছি? প্রশ্নের সাথে সাথে উত্তর পেয়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি সুমি। তুমি সত্যি কথা বলছো? মোহনা আপু তোমাকে ভালোবাসে? কি করবে বেচারা, অপকর্ম করেছে, বাবাকে মুখ ফুটে বলতেও পারে না, বারবার আমার দিকে চেয়ে থাকে। যদি আমি একটু বলি বাবাকে, মেয়েটার দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না। আর তুমি আসলা তোমার বাবার সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। সুমি আমার কলার ধরে তার কাছে নিয়ে গেল। 1.5 বছর রিলেশন করেছি কি তোকে হারানোর জন্য? আমি তোমাকে বিয়ে করব না। আমার বাবা তোকে হত্যা করবে। আমি এখনই বাবাকে কি বলবো তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? দেখো সুমি, ভালো হবে না কিন্তু। সুমি চলে গেল তার আব্বুর কাছে। আমার মনে এখন মোহনা আপু। কি করব কিছুই বুঝতে পারছি না। এখন সুমি গিয়ে বলে আমি বিয়ে করতে রাজি, তাহলে আর কখনো এই কথার বিরোধিতা করতে পারবো না। সুমির পিছু ছুটলাম। বাবা, এই বিয়ে ক্যান্সেল করে দাও। কি বলছিস এগুলো তুই? বাবা, জিসান বুবুকে ভালোবাসে, তার সাথে বুবুকেই মানায়। তুই যা বলছিস, তোর সাথে জিসানের 1.5 বছরের রিলেশন? বুবু 7 দিনের রিলেশনে 1.5 বছর কিছুই না। বুবু তোমাকে বলতে পারে না যে জিসান ভালোবাসে, সারাদিন শুধু কেঁদেই চলেছে। তাহলে তোর ভালোবাসা? থাক না কিছু ভালোবাসা অপূর্ণ। আমি জিসানকে অপছন্দ করি ওই দিন থেকে, যেদিন শুনেছি জিসান বুবুকে নিয়ে পালিয়ে গেছে। জিসান, তুমি আমার দেওয়া পরীক্ষায় পাশ করেছো। আমি ভাবছি তোমার ভালোবাসা শুধু টাইম পাস, কিন্তু এখন বুঝছি তুমিও আমার মতো একজন মানুষ, যার মনে মোহনা নামে একজন মানুষ বাস করে। আমি কথা দিচ্ছি তোমার বিয়েতে আমার কোনো আপত্তি থাকবে না। যাও মোহনা আপুর কাছে। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। আমি কিছুই বলছি না। কি করব? এই 7 দিনে যে কখন মোহনা আপুকে পছন্দ করে ফেলেছি নিজেও জানি না। নিজের আবেগও মাঝে মাঝে বাস্তবতা বুঝিয়ে দেয়। আমি আর কিছু না বলে মোহনা আপুর বাসায় চলে গেলাম। প্রত্যেকটি রুম তন্ন তন্ন করে মোহনা আপুকে খুঁজলাম। অবশেষে ছাদে গেলাম। এক কোণে দেখি বসে বসে মোহনা আপু কাঁদছে। আমাকে দেখা মাত্রই অবাক হয়ে তাকিয়ে রইল। সে হয়তো ভাবেনি আমাকে এভাবে দেখবে, ভাবছিল আমার আর সুমির বিয়ে হয়ে যাবে। মোহনা আপু দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো, অন্য ধারায় কাঁদতে লাগলো। প্লিজ জিসান, আমি তোকে ছাড়া বাঁচবো না।
তুই আমাকে নিয়ে আবার পালিয়ে যা। আমিও শক্ত করে জড়িয়ে দেব, তার কোনো প্রয়োজন নেই, এখানে আমাদের বিয়ে হবে। সত্যি? সত্যি। আমাদের ঘিরে বাড়ির সবাই চলে আসলো। পাশ থেকে সুমি কাশি দিল। মোহনা আপুকে ছেড়ে দিলাম। বিয়ের আগে এইসব কি? জানি না সুমি কিভাবে থাকবে, হয়তো বা আমাকে সারা জীবন মনে রাখবে, আর না হয় 2 দিনের ভিতর ভুলে যাবে।